আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, কি আমার এই স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে স্যার। কি সাংঘাতিক কথা। জি স্যার। আচ্ছা, এখন আসো আজকের টপিক, মেথডস অফ প্লান্টিং ভেজিটেবল অ্যান্ড স্পাইস ক্রপস। স্পাইস ক্রপস কারে বলে? মশলা জাতীয় খাবার। বুদ্ধি হ্যাজ। অর্থাৎ আমরা শাক সবজি, তারপর মশলা জাতীয় ফসল কিভাবে লাগাইতে পারি? খুবই সিম্পল। কিভাবে বলো দেখি তোমাদের? আমরা বপন করতে পারি, সোয়িং। সরাসরি মাঠে আমরা সিড বুনিয়ে দিতে পারি, যেমন ধান, গম, পাটকে আমরা বুনে দেই। কিন্তু আমরা সবজিতেও আমরা কি করি? লাল শাক বুনে দেই, গাজর, মূলা বুনে দেই, তারপরে আমরা ডাঁটা শাক বুনে দেই, ইত্যাদি ইত্যাদি। মূলা শাক আমরা বুনে দেই। আবার ট্রান্সপ্লান্টিং, অর্থাৎ বীজতলায় চারা তৈরি করে আমরা মাঠে লাগাই, এটাকে কি বলা হইতেছে? রোপণ, ট্রান্সপ্লান্টিং। আর একটা কি হচ্ছে? ডিবলিং। ডিবলিংটা কি? আমরা যে মিষ্টি কুমড়া জাতীয় সবজি বা সিম জাতীয় সবজি, বা মিষ্টি কুমড়া বা সিম জাতীয় সবজি, বিশেষ করে ধরো চাল কুমড়া, মিষ্টি কুমড়া, শীতলাও, তারপরে ঝিঙ্গা, পটল, তারপরে তোমার ইত্যাদি ইত্যাদি। আমরা কি করি? আগে একটা পিট তৈরি করি, মাদা তৈরি করি, পিট। এবং এই পিটের মধ্যে আমরা কি করি? আঙ্গুল দিয়ে মাটি সরিয়ে ওখানে বীজ দেই, বা একটা লাঠি দিয়ে মাটি গর্ত করে লাগিয়ে দেই। এই যে পিট তৈরি করে একটা লাঠি বা আঙ্গুল, এই লাঠিটাকে ডিবলার বলে, ডিবলার। অর্থাৎ মাটিটাকে সরিয়ে ওখানে যে বীজ দিয়ে দেই আমরা, সেটাকে ডিবলিং বলা হয়। এবং এটা স্পেশাল ফর কিউকারবিটেসিয়াস ভেজিটেবলস, অর্থাৎ কুমড়া জাতীয় সবজি, স্পেশাল ফর সিম জাতীয় সবজি, দ্যাটস মিন বিন ভেজিটেবল, বিন, BEN, বিন ভেজিটেবলস। এখন আসো, হোয়াই সোয়িং, অ্যাডভান্টেজেস অফ সোয়িং। আমরা প্রথমে যদি আসি, অ্যাডভান্টেজ অফ সোয়িং লেখো। অ্যাডভান্টেজেস অফ সোয়িং কি? নাম্বার 1, ইজি। তুমি 1 হেক্টর জমিতে পেঁয়াজ শো করে চলে আসলাম, সময় কম লাগবে, লেবার কম লাগবে। ধরো 1 হেক্টর জমিতে তুমি যদি ইয়ে করতে চাও, পেঁয়াজের বীজ তুমি যদি শো করতে চাও, বা মূলার বীজ তুমি যদি শো করতে চাও, তুমি যদি গাজরের বীজ শো করতে চাও, তাহলে দেখা যাবে খুব বেশি হলে 10-12 জন লেবার লাগবে। কাজে লেবার কস্ট ইজ টু লো। আর কি অ্যাডভান্টেজ? সব সবজি আমরা চারা তৈরি করে লাগাইতে পারি না। যেমন মূলা, গাজর, এগুলো আমরা চারা তৈরি করে কেন লাগাই না? কারণ মূলা, গাজর, এদের শিকড়টাই মডিফাই হয়ে খাদ্যাংশ দেয়। অর্থাৎ মূলার যে অংশ খায় সেটা হচ্ছে কি? ফিউজিফর্ম রুট। গাজরের যেটা খায় সেটা কনিক্যাল রুট। কাজে আমরা যদি চারা তৈরি করে চারা উঠায় যদি লাগাই মাঠে, তাহলে শিকড়গুলো ভেঙে যাবে। শিকড় যদি ভেঙে যায়, তাহলে কি হবে? হয় পরিপূর্ণ গাজর বা মূলা পাওয়া যাবে না, অথবা এবড়ো থেবড়ো হবে। কাজেই লাল শাক, ডাঁটা শাক, যেটা হাজার হাজার লাগে, একটা মাঠে লাল শাক ধরো 1 বিলিয়ন লাল শাক দরকার 1 হেক্টরে। এখন ওটা একটা একটা করে চারা লাগাইতে গেলে 1 কেজি লাল শাকের দাম পড়বে 500 থেকে 1000 টাকা। তো লাল শাক 500 থেকে 1000 টাকা কেজি কেউ কিনবে?
আর যদি তুমি সোয়িং দাও 20-25টা লেবার লাগবে, আর কোনো সমস্যা নাই। গাজর সোয়িং না করলে রুট সিস্টেম ভালো হবে না, মূলা সোয়িং না করলে, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আমাদের সোয়িং এ যেতে হবে। These are the case of sowing. What are the disadvantage of sowing? সিড কস্ট অনেক লাগে, কারণ আমরা যখন মাঠে বুনে দিচ্ছি তখন প্রচুর পরিমাণে সিড কস্ট লাগে। তারপরে এমন ভাবে বোনা হলো কোথাও ঘন কোথাও কম, এর ফলে কোনো কোনো জায়গা পতিত থেকে যাবে, যে জায়গা থেকে আমরা কোনো রিটার্ন পাবো না। আর কি হবে, অন্তর্বর্তীকালীন পরিচর্যা করা সহজ নয়, সমস্যা হবে। আর কি হবে, ফলন খুবই কমে যাবে। তাহলে ডিসঅ্যাডভান্টেজেস অফ সোয়িং, নাম্বার 1, সিড কস্ট ইজ ভেরি ভেরি হাই, ফলন খুবই কমে যাবে, অন্তর্বর্তীকালীন পরিচর্যা করা সম্ভব হয় না, এবং জমিতে যে সমস্ত জায়গা ফাঁকা পড়ে থাকে, বীজ পড়ে না, সেই সমস্ত জায়গার কোনো রিটার্ন আমরা পাই না। এখন আসো ট্রান্সপ্লান্টিং। কি প্লান্টিং? ট্রান্সপ্লান্টিং, অর্থাৎ বীজতলায় চারা তৈরি করে চারা লাগানো। এটা কিসের কিসের আমরা চারা তৈরি করে লাগাই? টমেটো, মরিচ, তারপর ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, কেল, ক্লাড, ব্রোকলি, এগুলোর আমরা চারা তৈরি করে মাঠে চারা, বেগুনও। আচ্ছা, এর অ্যাডভান্টেজ কি? ফলন বেশি হয়, কারণ এগুলো চারাগুলোকে সুন্দর করে হেলদি তৈরি করে নিয়ে যায়, আমরা মাঠে লাগাই দিচ্ছি, প্রপার যত্ন নেওয়া হচ্ছে, প্রপার কেয়ার ম্যানেজমেন্ট করা যায়, প্রপার স্পেসিং দেওয়া যায়, এবং এদেরকে ইন্ডিভিজুয়াল কেয়ার নেওয়ার ফলে ফলন বেড়ে যাচ্ছে। সিড কস্ট খুবই কম। আমরা ফর পেঁয়াজ বা মরিচ, এটা আমরা যেরকম সোয়িংও করতে পারি, আবার ট্রান্সপ্লান্টিংও করতে পারি। আমরা সোয়িং করলে ট্রান্সপ্লান্টিং এসে ডবল সিড লাগে। ফর এক্সাম্পল, পেঁয়াজে আমরা যদি সোয়িং করি 6 থেকে 7 কেজি বীজ লাগবে, আর যদি ট্রান্সপ্লান্টিং করি চারা করে প্রতি হেক্টরে, তাহলে 2.5 থেকে 3 কেজি মাত্র বীজ লাগবে। এই প্রপার ইউটিলাইজেশন ন্যাচারাল রিসোর্সেস, প্রপার ইউটিলাইজ, অর্থাৎ ধরো আমরা যদি সোয়িং করি, যে জায়গাটা ফাঁকা পড়ে গেল, যেখানে কোনো বীজই পড়লো না, ওখানকার সয়েল নিউট্রিয়েন্ট এবং সানলাইট দুটা ব্যবহার করা হলো না। কিন্তু ট্রান্সপ্লান্টিং এর ক্ষেত্রে আমরা নির্দিষ্ট দূরে দূরে গাছ লাগাই, নির্দিষ্ট স্পেসিং দিয়ে গাছ লাগাই, বিদায় আমরা প্রপারলি ন্যাচারাল রিসোর্সকে ইউটিলাইজ করতে পারি। ইন্টারকালচার অপারেশন ইজি, যেহেতু ট্রান্সপ্লান্টিং আমরা লাইন ধরে লাগাই, নির্দিষ্ট দূরত্বে লাগাই, প্রোডাক্ট যেটা আসে কোয়ালিটি প্রোডাক্ট আসে, আর অ্যাডিশনাল ক্রপস একটা অনেক সময় নেওয়া যায়। অর্থাৎ আমরা যে সময়টা বীজতলাতে 1 মাস, 1.5 মাস, 2 মাস যে চারাগুলো লাগতেছি, ওই সময়টাতে আমরা কি করতে পারি, মেন ফিল্ড যদি ফাঁকা থাকে, তাহলে মেন ফিল্ডে আমরা একটা শর্ট ডিউরেশন ক্রপ, সে লাল শাক হইতে পারে, ধনিয়ার শাক হইতে পারে, এই ইত্যাদি আমরা নিয়ে নিতে পারি, একটা অ্যাডিশনাল ক্রপ। যেরকম পেঁয়াজ আমরা যদি সোয়িং করি তাহলে নভেম্বরে সোয়িং করি, আর যদি ট্রান্সপ্লান্টিং করি এই এখন করব জানুয়ারি মাসে, অর্থাৎ তোমার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাঝে, ধরো 2 মাস ওই মাঠটা ফাঁকা থাকতে, এই সময় আমরা যে কোনো কুইক গ্রোয়িং ক্রপস করে নিতে পারবো অ্যাডিশনাল। আর ফিট টু এক্সিস্টিং ক্রপিং প্যাটার্ন, অনেক সময় আমরা অনেক ক্রপস আমন ধান কাটার পরে করি বা বোরো ধান কাটার পরে করি, তাহলে আমন ধান বোরো ধান কাটার পরে যদি আমরা সোয়িং করি তাহলে ভালো ফল হয় না। কিন্তু আমরা যদি চারা আগেই তৈরি করে রাখি, ধান কাটার পরপরই আমরা যদি চারা লাগিয়ে দিই, তাহলে ফলন ভালো হয়। সো দিস আর দি অ্যাডভান্টেজ অফ ট্রান্সপ্লান্টিং। হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রান্সপ্লান্টিং? একটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লেবার কস্ট উইল বি হাই। কারণ চারা বীজতলা থেকে উঠাইতে হবে, বীজতলায় জন্মাইতে হবে এবং মাঠে লাগাইতে হবে। কাজেই যেখানে এখানে যদি 15-20 জন লেবার লাগে, ওখানে প্রায় 100-র উপরে লেবার লাগবে, অর্থাৎ লেবার কস্ট উইল বি হাই। আর একটি সংস্থা, বীজতলা চারা তৈরি করার জন্য দক্ষ লোকের দরকার, দক্ষ শ্রমিকের দরকার। ক্লিয়ার? So these are the sowing versus transplanting advantage and disadvantage.
মোটামুটি। আর আমরা কখন কিভাবে চারা লাগাবো? প্রথমে বয়স অনুযায়ী আমরা টমেটোর চারা 30 দিন থেকে শুরু করে 50 দিন বয়সে, আমরা বেগুনের চারা 40 থেকে 60 দিন বয়সে, আমরা পেঁয়াজের চারা 40-60 দিন বয়সে, আর ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, কেল, ক্লাড, ব্রোকলি, ব্রাসেলস স্প্রাউট এগুলো সাধারণত 30 থেকে 40 দিন বয়সের চারা আমরা লাগাই থাকি। টাইম অফ প্লান্টিং বিকালবেলা লাগাইলে ভালো হয় চারাগুলো। এই চারাগুলো যদি বিকালে লাগানো যায় মাঠে, তাহলে সারা রাত শিশির এবং ঠান্ডায় চারাগুলো লেগে যাবে। তা নাহলে কি হবে, অনেক সময় দিনের বেলা, তবে এখন লার্জ স্কেলে লাগাইলে দিনের বেলা লাগানো যেতে পারে। এখন চারা লাগানোর পর অনেক সময় দেখবা মাঠে ঘাটে গঞ্জে কি করে, কাগজ দিয়ে অথবা কলার খোল যেটা বলে আর কি, সিডোস্টেমের খোল দিয়ে ঢেকে দেয়। কেন কেন ঢাকে? চারা লাগানোর পর অনেক জায়গায় খোল দিয়ে ঢেকে দেয়, কারণ হচ্ছে এই সূর্যের আলোতে ট্রান্সপিরেশন রেট বেড়ে যায়। কাজে যেহেতু চারা লাগানোর পরে সঙ্গে সঙ্গে তো আর মাটির সঙ্গে সম্পর্ক করতে পারে না চারাগুলো, হঠাৎ মাটির থেকে রস নিতে পারে না, কিন্তু যদি সানলাইট ভেরি হাই হয়, স্কোর্সিং সানলাইট, তাহলে পাতা দিয়ে পানি ট্রান্সপিরেশন মানে প্রস্বেদন হইতে থাকবে, এতে গাছ শুকায় মারা যাওয়ার সম্ভাবনা থাকে। বিধায় শেড দিলে পরে ভালো হয়। কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট তেমন না। আমরা অনেক সময় তোমার চারা লাগানোর পরে অনেক সময় গাছের গোড়া কেটে দেয়, অনেক সময় কি করে গাছের গোড়া কেটে দেয়। কোন পোকা গোড়া কাটে আমরা বলছি? ডাং বিটল। হ্যাঁ, ডাং বিটল। এই মিয়া ডাং বিটল গরু কাটবে। শোনো ভালো করে শোনো, এই সবাই শুনছো? 3টা পোকা গোড়া কাটে। না স্যার শুনি না রাখবার। কেন শুনবা কেন? সবাই শুনতে হবে এরকম কোনো কথা আছে? শোনা যায়নি স্যার। হ্যাঁ শোনো, 3টা পোকা গোড়া কাটে গাছের গোড়া। আমরা পেঁয়াজ বা বেগুন বা মরিচ বা ফুলকপি বা বাঁধাকপি বা ওলকপি বা ব্রোকলি চারা লাগানোর পরে মাঠে অনেক সময় 3টা সয়েল ইনসেক্ট গোড়া কেটে দেয়। একটা হচ্ছে তোমার কাটুই পোকা, তাকে বাংলাতে বলা হয় কাটওয়ার্ম। কি ওয়ার্ম? কাটওয়ার্ম, কাটুই পোকা। এটা অ্যাগ্রোসি ইপসিলন তোমার নকটুইডি পরিবারের পোকা, অর্থাৎ রাতে এর লার্ভাগুলো রাতে গাছের গোড়া কেটে দেয়। এই নকটুইডি কেন? এটা হচ্ছে নিশাচর, রাতে কাজ কারবার করে, আমাদের সন্ত্রাসী নেতাদের মতো, বুঝছো? রাতে কাজ করে, এই জন্য নাম হচ্ছে কি নিশাচর, নকচার্নাল। নকচার্নাল এই গাছের গোড়া কেটে দেয়। গোড়া কেটে কি করে, গাছের ভিতরে যে নরম অংশ সেই অংশটা খেয়ে নেয়, কিন্তু গাছ তো মরে গেল, শেষ, রক কাটার মতো শেষ। আর একটা পোকা গাছের গোড়া কাটে, সেটা হচ্ছে ফিল্ড ক্রিকেট। ফিল্ড ক্রিকেট উড়চুঙ্গা পোকা, যেটা আমরা বাংলায় বলি ফিল্ড ক্রিকেট, উড়চুঙ্গা পোকা। নাম শুনছো উড়চুঙ্গা পোকার? দেখছো লাফায় লাফায়? জি স্যার, জি স্যার দেখছি স্যার। এই স্যার মাটিতে গর্ত করে। হ্যাঁ বুদ্ধি, হ্যাঁ মাটিতে গর্ত করে থাকে। সাংঘাতিক কথা। তো কি বলছিলাম? স্যার পানি দিয়ে দিয়ে স্যার বের করতাম এগুলা। করতেই হবে, পানি দিয়ে না পেট্রোল দিয়ে বের করবা নাকি? স্যার ওটাকে ঝিঝি পোকা আমরা বললি ওটা। স্যার আমরা ঘুগরা পোকা বলি। আমরা স্যার ঘুগরি পোকা বলি। ঝিঝি পোকা ওটা। আমরা ঘুগরি বলি স্যার। ঘুগরি পোকা বলি স্যার স্যার। এটাকে কি খাওয়া যায়? উপজাতিরা যে খায় দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো, এটা উপজাতিরা খায়। স্যার, সেটাকে টব হিসাবে ব্যবহার করে পাখি ধরা হয় স্যার। দেখছিলাম স্যার, মন্ডা করে খাচ্ছে। তোমরা ট্রাই করতে পারো, ফ্রাই করে। ইটস ভেরি, স্যার এগুলো কি প্রোটিন আছে? হ্যাঁ প্রোটিন নাই কোনটার, ভেরি মাচ টেস্টি। তাই না? মানুষে যে সুদ খায়, ঘুষ খায়, হালাল আরাম খায়, এগুলোর মধ্যে তো প্রোটিন আছে। জি স্যার। আছে না? মহা প্রোটিন। আচ্ছা আমি আসি উড়চুঙ্গা পোকা, একটা একটা করে শোনো, তারপরে বলবো। সবার শেষে তোমরা উত্তর দিবে, আমি আগে যখন বলি। কি পোকা? উড়চুঙ্গা পোকা। বাংলায় কি বলে? ফিল্ড ক্রিকেট। CRI
কি সিকেইটি ক্রিকেট, ওই সেম একই ক্রিকেট। এই হচ্ছে গিয়ে গাছের গোড়া কাটে, রাত্রেও নকচার্নাল নিশাচর। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই গাছের গোড়া কাটে কিছু খায় না, খালি দাঁতের এক্সারসাইজ করে। ওর মুখে চিবানো টাইপের মাউথ আছে, মানুষের মতো চিং টাইপ মাউথ পার্ট বলে, চিং টাইপ মাউথ পার্ট। চুবিং চিউইং, CHEWING, চিউইং। চুবিং হ্যাঁ, কামড়ানো মানুষ যেরকম, মানুষের তো চিউইং টাইপ মাউথ পার্টস, জি স্যার। বুঝছো? কামড়ায়, গাছের গোড়া কাটে, কিছু খায় না, দাঁতের এক্সারসাইজ করে। এবং মজার ব্যাপার হচ্ছে এরা এই গাছের গোড়া কাটা শুরু করে তোমার ঈশান নামাজের পরে। নামাজ এবং পড়ে কাটে তাহাজ্জুদ- নাকি? নামাজ পড়ে কিনা দেখি নাই, মেবি। তারপরে তাহাজ্জুদ পর্যন্ত কাটতেই থাকে, কাটতেই থাকে, কাটতেই থাকে। কখন থেকে কখন বলো তো? এশার বাদাল এশা, এশার পর থেকে তাহাজ্জুদের এক পর্যন্ত। বাদাল এশা টু কাবলাল তাহাজ্জুদ। কাবলাল তাহাজ্জুদ, অর্থাৎ এশার পর থেকে শুরু করে তাহাজ্জুদ পর্যন্ত। আরো মজা আছে, বলবো না আজকে থাক? না জি স্যার, বলেন বলেন স্যার। আচ্ছা, বলেন স্যার। হ্যাঁ, না বলার কি আছে, শোনো। এখন ওই যে গাছের যে গোড়া কাটার পরে, একটা গাছের গোড়া কাটার পরে সে 10-12 মিনিট ড্যান্স দেয়, এই উড়চুঙ্গা পোকা। কি ড্যান্স দেয় জানো? স্যার উল্লাসে দেয় নাকি? আরে তাফালিং নৃত্য, তাফালিং নৃত্য। আর লুঙ্গি দেন। কাপালি নৃত্য কেমন? হ্যাঁ, তাফালিং নৃত্য চেনো না মিয়াও? এই যে আমাদের দেশে এখন ওইসব নৃত্য আসছে না, এই যে তোমার ছন্দ ছাড়া গান, ব্রেক আবার ড্যান্স, হ্যাঁ, চৌকির উপর দিয়ে দৌড়াদৌড়ি, মানুষ 10 জন মিলে স্যার হ্যাঁ, সোনারে শেষ করে পোলাপান। আমাকে কোথায় কইতে দেয় না। এই যে চৌকির উপরে মানে স্যার দৌড়াদৌড়ি, এমনিতে নাচে 10 জন কারো এবং গলায় কিছু একটা ঝুলায় রাখে, বিরাট বড় বড় চুল রাখে, একবার সামনে নেয়, একবার পিছনে নেয়, একবার ডানে নেয়, একবার বামে নেয়। র‍্যাপ গানে ডান্স করে যে। এটাকে বলা হয় তাফালিং নৃত্য। স্যার ইয়ো এই তাফালিং নৃত্য তো আমাদের এখন জেনারেশনে চলে আসছে, এখান থেকে জিন নিয়ে আসছে যারা তাফালিং নৃত্য করে না। আর দেখবা এর মধ্যে গান যেগুলো গায়, মাশাআল্লাহ, কোনো ছন্দ নাই, হ্যাঁ, কোনো ছন্দ। যত অছন্দ তত নাকি সুন্দর। যেরকম নাতি কাতি বেলা গেল শুতি পারলাম না, ও সদরুদ্দির মা, আছে, শুনছো? স্যার। না স্যার। না শোনা কি আছে? জি স্যার, শুনছি। সব দিকে কান খোলা রাখতে হবে, দেখতে হবে। এই উড়চুঙ্গা মিস্টার ফিল ক্রিকেট, সে 10-12 মিনিট ড্যান্স দেয়, একটা কাটার পর আবার শুরু করে। আর একটা পোকা আছে, সেটাকে বলা হয় মোল ক্রিকেট, MOLE, মোল ক্রিকেট। এই মোল ক্রিকেটের বাংলা নাম হচ্ছে ঘুগরি পোকা বা ঝিঝি পোকা। এ গর্তে থাকে না, কিন্তু এ মাটির নিচে থাকে দিনের বেলা, এও রাতে ওই একই নিয়মে কাটে। উড়চুঙ্গা যেরকম কাটে না, ঈশান নামাজ বাদাল এশা টু কাবলাল তাহাজ্জুদ, ও তোমার ওই বাদাল এশার থেকে কাটে কাবলাল। সেও একটা গাছের গোড়া কাটার পরে আনফরচুনেটলি মিস্টার মোল ক্রিকেট ক্যানট ড্যান্স, সে কিন্তু ড্যান্স দিতে পারে না, সে গান গায়। এবং সে কখনো একা গান গায় না, আরো কয়েকজনকে নিয়ে গান গায়, যেটাকে কোরাস বলে। ভেরি ইন্টারেস্টিং না? আর আমাদের রাতের ঘুম হারাম করে। তাতে কি আছে? তুমি সাংঘাতিক। তো আমরা বলছি 3টা পোকা গাছের গোড়া কেটে দেয়। একটা হচ্ছে কাটওয়ার্ম, এর লার্ভাগুলো, এও চিং টাইম মাপপাট গোড়া কেটে কিছু খায়। বাট মোল ক্রিকেট, ফিল ক্রিকেট এটা গোড়া কেটে কিছু খায় না, শুধু দাঁতের এক্সারসাইজ করে। এবং অল 3 আর নকচার্নাল, নিশাচর, রাতে কাজ কারবার করে। স্যার আমরা যদি স্যার আমরা যদি লাইট দিয়ে দিন করে দিই তাহলে কাটবে না? কি করবা? মানে স্যার যদি ধরেন বৈদ্যুতিক বাতি দিয়ে দিই? এটা বাতিতে আসে না, বুঝছো না? ওটা লাইট ট্র্যাপ অন্য জিনিস। কেমনে কন্ট্রোল হবে সেটা তো আমি আসতেছি, আগে তুমি চেঁচামেচি করতেছো কেন? স্যার কোরাস বানানটা একটু বলবেন? এই খাইছো তো, এখন কোরাস বানান তুমি গুগলে যায় দেখে নিও, ঠিক আছে? কাটুই পোকা, ইংলিশ নামটা স্যার আরেকবার বলেন তো। হ্যাঁ, কাটুই পোকার প্রথমটা? কাট ওয়ার্ম, CUT, কাট ওয়ার্ম।
ওয়ার্ম মানে কি পোকা, ওয়ার্ম, WARM, ওয়ার্ম, কাট ওয়ার্ম। এখন শোনো কন্ট্রোল মেজার কি, খুব ইজি। যে গাছের গোড়া কাটি আছে দিনের বেলায় যাইয়া দেখবা, সেই গাছের গোড়ার মাটি যদি সরাইতে পারো তাহলে ওই যে লার্ভা কাটওয়ার্ম, যেটাকে বাংলায় কাটুই পোকা বলে, অথবা ঘুগরি পোকা বা ঝিঝি পোকাকে পাবা। তখন একে ধরবা, ধরে 22 বছর 3 মাসের ফাঁসি দিয়ে দিবা। স্যার আমরা ওদের দাঁত কেটে দিতে পারি। হ্যাঁ, স্যার, দাঁতও কেটে দিতে পারো। স্যার ভুট্টা গাছে স্যার এগুলো পাওয়া যায় বেশি না? এই আরে আবার ভুট্টা যাচ্ছ কেন? আমি পড়াইতেছি হর্টিকালচার, তুমি ভুট্টায় যাচ্ছ কেন? এই পোলাপান শোনো, বাইরে যায় না। এখন আমি বলতেছি ধরা মাত্রই তুমি কাটওয়ার্মের লার্ভা এন্ড অর মল ক্রিকেট এটা মাটির সঙ্গে মিশে থাকবে, নিয়ে বাস একে তুমি 22 বছর 3 মাসের ফাঁসি দাও, অনাদায় আরো 6 মাস ফাঁসিতে ঝুলায় দাও, অথবা ক্রস ফায়ারে দিয়ে দিতে পারো। কি বলো? এ ব্যাপারে তুমি র্যাবের হেল্প নিতে পারো। ক্রস ফায়ারে, বিশেষ করে নারায়ণগঞ্জের যে র্যাব ছিল না, 7 মার্ডার করে দিল, ওদেরও হেল্প নিতে পারো। র্যাব 11 ক্রস ফায়ার দিতে পারো। আর কি করতে পারো? স্যার জবাই। লবণ দিয়ে দেবো গোড়ায়? আরে আবার লবণ নিয়ে আসলে, যে লবণের দাম বাড়ছে আবার লবণ আনতেছো কেন? এই এখন হচ্ছে একটা কন্ট্রোল, এটাকে বলে মেকানিক্যাল কন্ট্রোল, মানে হাতে নাতে মেরে দেওয়া। আর একটা হইতে পারে তোমার, যদি হাতে নাতে কয়টা মারবা, অনেক গাছের গোড়া কাটতেছে, অনেক পোকার আধিক্য, তখন তুমি ইরিগেশন দিয়ে দেবা, মাঠে পানি দিয়ে দেবা। মরিচের গাছ পানি দাও, বেগুনের গাছ পানি দাও, পেঁয়াজের গাছ পানি দাও, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ব্রাসেলস স্প্রাউট বা ব্রোকলির গাছে পানি। তবে পানি আধা ঘন্টার বেশি মাঠে রাখা যাবে না, তাহলে তোমার এই পোকার সঙ্গে তোমার গাছও মারা যাবে, সহমরণ হবে। সহমরণ কিন্তু স্থগিত হয়ে গেছে, কাজে আমরা আবার চালু করতে পারি না, বুঝছো? পানি আর আধা ঘন্টা পানি যদি মাঠে ঠেকায় রাখো তাহলে কি হবে বলো দেখি? সব পোকাগুলো পানির উপরে উঠে আসবে, তখন পাখি এসে খেয়ে যাবে। কি পাখি খায় জানো? জি স্যার, শালিক পাখি খায়, তারপর ফেসকা পাখি খায়। কারেক্ট অ্যান্সার। 1-এর মধ্যে 2 তুমি পাবা। শালিক, তারপর আসে ফিঙ্গেরাজ, পাখির রাজা ফিঙ্গেরাজ। ইদানিং কাকও আসে, জানো তোমরা? কাক কিন্তু ব্রাহ্মণ জাতীয় পাখি, সে কিন্তু ওই পোকা টোকা খেত না। তো এখন দেখে যে ওই যে ডাস্টবিনে খাবার টোকায়রা শেয়ার করতেছে, বাধ্য হয়ে ওরা ওই যায় পোকাও খাওয়া শুরু করছে, বুঝছো? এই হচ্ছে। তাহলে আমরা প্রথম কন্ট্রোল মেজার কি বলেছি? হাতে নাতে মারা, মেকানিক্যাল কন্ট্রোল, হাতে নাতে ধরে মারা। দ্বিতীয় হচ্ছে ফ্লাড ইরিগেশন ইন সিভিয়ার কেসে। কিন্তু একটা জিনিস মনে রাখো, সব জায়গায় ইরিগেশন দিলে কিন্তু পাখি অনেক সময় আসে না। যে 1997 সাল, 1998 সাল, 1999 সাল, এই 3 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি আসে নাই, জানো? শুনছো? জি স্যার। কি কারণে? আমাদের মহান নেতা, জাতীয় নেতা, সাংঘাতিক নেতা মিস্টার জসিমউদ্দিন মানিক, উনি ধর্ষণে সেঞ্চুরি করেছিলেন এবং এটা উদযাপন করেছিলেন। জসিমউদ্দিন মানিক খুব বড় নেতা ওই সময়ের, ধর্ষণে সেঞ্চুরি করেছিলেন এবং সেটা উদযাপন করে। এই উদযাপনের খবর ওই সাহারা মরুভূমিতে চলে গেছে। তো পাখিদের মধ্যে আলোচনা করিয়া তাহারা ডিসকাশন করিয়া ডিসিশন নিল আর বাংলাদেশে সহজে যাওয়া যাবে না, কারণ পাখিদেরও তো ইজ্জত আছে। জি স্যার। কাজেই পানি দিলেই যে পাখি আসবে এরকম কোনো কথা না। ইদানিং শুনি নাকি আমাদের বোটানিক্যাল গার্ডেনেও নাকি পাখি আসা কমে গেছে, বুঝছো ব্যাপারটা? এই পোলাপান শুনছো? জি স্যার। ইন সিভিয়ার কেসে আমরা ফ্লাড ইরিগেশন দিয়ে কন্ট্রোল করতে
আর কি করতে পারি আমরা? যদি এগুলো না করতে পারি তাহলে জমি তৈরির সময় আমরা সয়েল ইনসেক্টিসাইড দিয়ে দেবো, বা ওই যে কে বলছো লবণ খরচ করার দরকার নেই, সয়েল কীটনাশক আমরা জমি তৈরির সময়। হ্যাকার এই ঘোড়ার মতো কে ডাকতেছে না? স্যার মানে না আইডি নামটাও অন্যরকম, হ্যাকার নাম দিয়ে রাখছে। হু বিকাম দা ঘোড়া? ঘোড়া নাকি ছাগল নাকি বিড়াল? স্যার ঘুগরি পোকা। তাহলে তুমিও কি ওর সাথে যোগ দিছো? না স্যার, ওরে স্যার তারাই দিলাম স্যার। না কোরাসে যোগ দিছো কিনা সেটা। সৌরভ মনে হচ্ছে স্যার, এই যে বলতেছে কিরে সৌরভ ওরে তুমি তারাই দিলাম। এই পোলাপান শোনো, তাহলে আমরা কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্টে পোকা দমন করতে হবে। 3টা পোকা গোড়া কাটে, তাদের গোড়া যাতে কাটতে না পারে এই জন্য আমরা হয় ফ্লাড ইরিগেশন দিতে পারি, অথবা হাতে নাতে মারতে পারি, অথবা সয়েল ইনসেক্টিসাইড দিয়ে করতে পারি। দিস অল অ্যাবাউট কি ট্রান্সপ্লান্টিং। আর মেথড আমরা কি আলোচনা করেছি? মেথডস অফ প্লান্টিং ভেজিটেবলস অ্যান্ড স্পাইস ক্রপ। ঠিক আছে, কাজে আমরা টপিক শেষ করলাম। এরপরে আমরা কিন্তু আগামী ক্লাস থেকে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট টপিকসে চলে যাব। স্যার জি বলেন। স্যার ওই যে সালটা কত বললেন? 1998, 99 আর কি যেন বললেন স্যার? এটা কি জানার দরকার আছে? 97, 98, 99 মিস্টার জসিমউদ্দিন মালিক তাদের বড় ছাত্র নেতা, দর্শনে সেঞ্চুরি করার পরে স্যার তারা কি ফাঁসি দিছে? হ্যাঁ তারা কি ফাঁসি দিছে? কারে? বিদেশ পালাই গেছে। বিদেশ পলাই গেছে। স্যার ওর মারা গেছে স্যার বলেছেন। আর সে বিদেশ পলানোতে সহায়তা কে করছে জানো? ওই সময়ের যে ভাইস চ্যান্সেলর ছিলেন, আমি নাম বললে চিনে যাবার, দেন ভাইস চ্যান্সেলর রাত 12:10 সিঙ্গাপুর এয়ারলাইন্সে উঠাই দিয়েছিল, ওনার গাড়িতে করে নিয়ে যায় পলাতে। যখন মেয়েরা প্রতিবাদ করে তখন তাকে ওই সময় ভাইস চ্যান্সেলর শেল্টার দিয়ে, ভাইস চ্যান্সেলর তখন বড় নেতা না হলে তো ভাইস চ্যান্সেলর হওয়া যায় না, এবং উনি একজন ইচ্ছা করে করতেছে। কে? মানে স্যার কে জানি ফার্স্টে নাম দিল হ্যাকার, পরের বার নাম দিল 2BB স্ট্রিট হ্যাকার করে এসে ইয়ে করতেছে, ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। শোনো, যেটা বলতেছিলাম যে আমরা এই তিনটা পোকাকে আমরা ইয়ে করতে পারি। কি করতে পারি, কিভাবে দমন করতে পারি? এক হচ্ছে ফ্লাড ইরিগেশন দিয়ে, আর এক হচ্ছে কি দিয়ে? শোনা যায়? স্যার হাতে নাতে আর সয়েল ইনসেক্টিসাইড আর সয়েল ইনসেক্টিসাইড দিয়েও আমরা করতে পারি। ঠিক আছে, ওকে, দ্যাটস অল ফর টুডে। আমরা কামিং ডেতে আমরা আরো সুন্দর স্যার করে। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই তো স্যার এখন স্যার এই তো বর্তমানে স্যার ফুলকপির মধ্যে স্যার একটা সবুজ ধরনের পোকা দেখা যায়, এটা ফুলকপির মধ্যেই থাকে, এটা স্যার কি ধরনের পোকা? এটা হচ্ছে বিভিন্ন রকমের আছে। এটাতে হোয়াইট ফ্লাই সাধারণত বলা হয়, ভিমিসিয়া ট্যাবাসি, হোয়াইট ফ্লাই। আচ্ছা স্যার। এই হোয়াইট ফ্লাইটা আমরা ইয়ে করতে পারি, কি বলে ওর নাম? এক হচ্ছে ফুলকপি তুলে নিয়ে এসে পানির মধ্যে ভিজায় রাখো কিছুক্ষণ, পানির ভিতরে চলে যাবে। আর ইনসেক্টিসাইড না দেওয়াই ভালো, ইনসেক্টিসাইড দিলে ফুলকপি হওয়ার আগে দিতে হবে। আর তুমি যদি কীটনাশক দাও, কীটনাশক দেওয়ার পরে মিনিমাম 7 দিনের আগে তুমি কিন্তু ফুলকপি খাইতে পারবা না। ঠিক আছে? জি স্যার। স্যার আমরা যে সয়েল ইনসেক্টিসাইড যে এটা কি স্যার মানে আক্রমণ হলে তখন দিব নাকি আগে জমি তৈরির সময়? জমি তৈরির সময় দিয়ে রাখবো। হ্যাঁ। তো স্যার যদি আমার মানে পসিবিলিটি না থাকে তাহলে তো মানে আশেপাশে থাকলে আমার দিতেই হবে এরকম কিছু? সাধারণত হয়, এই পোকাগুলো সাধারণত আসেই, বুঝছো, এই জন্য দিয়ে দেওয়া ভালো। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার ব্রোকলি স্যার এটা কি স্যার বাংলাদেশি স্যার না স্যার বাইরে থেকে আনা হয়েছে?
সব বাইরের থেকে, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, কালার সব বাইরের। স্যার আজকে থাক এখন- স্যার, আজান দিবে। স্যার আজান পড়তেছে আজকে থাক। স্যার আজান দিচ্ছে। আচ্ছা শোনো, এই যে লেভেল 1, সেমিস্টার 1 বা সেমিস্টার 2 এর একটা আছে না, কোড আছে না, যে কোডে তোমরা ঢোকো, তাই না? জি স্যার। এই হ্যাকার বা ওই যে ডিস্টার্বিং অ্যানিমাল কিভাবে ঢোকে? স্যার ওটা আমাদেরই কেউ হয়তো ঢুকছে। কোথায়? যাও, নার্স পেয়েছো? আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।